আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব কোলেস্টেরল নিয়ে। কোলেস্টেরল বা আমরা সাধারণত যেটাকে এলডিএল কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল নামে চিনি। আমি বহুদিন থেকেই আপনাদের অনেককে বলে এসেছি বা আমার পুরনো যে Facebook পোস্টগুলো সেগুলো দেখলে দেখবেন যে আমি বলেছি যে কোলেস্টেরল বেড়ে থাকাটাই আসলে কোনো অসুখ নয়। এই কথাটি আমি নিজে যে আবিষ্কার করেছি তা নয়। আমি আসলে ডিউক ইউনিভার্সিটির আম প্রফেসর এবং ডাক্তার, ডাক্তার এরিক ওয়েস্টম্যান তার কাছ থেকে এই কথাটি শিখেছিলাম এবং তিনি ব্যাখ্যা করে বলেছিলেন যে, যদি কারো দেহে আ সুস্থ দেহ যদি হয়, তার দেহে যদি কোনো রকম অসুস্থতা না থাকে, তার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে, তার যদি আম মেটাবলিক সিনড্রোম যেগুলোকে বলি আমরা, সেইগুলো না থাকে, তাহলে সেই মানুষটার ক্ষেত্রে এলডিএল কোলেস্টেরল বেড়ে যাওয়াটা আসলে ক্ষতিকর কিছু নয়। এটা অসুখ নয়। যদিও আমাদের দেশে আপনি ডাক্তারের কাছে গেলে আপনার এলডিএল কোলেস্টেরল বেশি দেখলেই ডাক্তার আপনাকে ট্রিট করবেন, এমনভাবে আপনার সঙ্গে আচরণ করবেন যেন আপনি মরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। যেকোনো সময় আপনার হার্টটা বোধহয় বন্ধ হয়ে গেল। যেমন উদাহরণ হিসেবে সামনে যে ছবিটি আমি আপনাদেরকে শেয়ার করছি স্ক্রিনে, সেটাতেও খানিকটা সেরকম দেখাচ্ছে। তো সম্প্রতি বলতে মাত্র ৪ দিন আগে ৭ই এপ্রিল ২০২৫ সাল তারিখে একটি নতুন গবেষণা প্রকাশিত হয়েছে, যেটা খুব চমৎকারভাবে এবং খুব শক্তিশালীভাবে প্রমাণ করে দেখিয়েছে যে এলডিএল কোলেস্টেরল বেড়ে থাকাটাই আসলে আ হৃদরোগের ঝুঁকি বাড়ায় না বা হৃদরোগের যে আম আ হৃদধমনীতে যে প্লাক জমে যাওয়া, অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়া আম এবং রক্ত প্রবাহ কমে যাওয়ার যে সমস্যাটা, সেই সমস্যার জন্যে এলডিএল আসলে কোনো ভূমিকা রাখে না। এমনকি অনেকে যেটাকে ApoB বলেন, আ যেটা ওই টেকনিক্যাল বিস্তারিততে না যাই। বিস্তারিততে গেলে সময় বেশি লেগে যাবে মনে হচ্ছে। তো ApoB আরেকটা রক্তের মধ্যে আরেকটা জিনিস পরিমাপ করা হয় এবং সম্প্রতি কার্ডিওলজিস্টরা বলতে শুরু করেছিলেন যে LDL টা নয়, বরং ApoB টা যদি বেশি থাকে তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে। তো আমি আজকে আপনাদের সেই যে গবেষণা যেটি দাবি করেছে যে এই এলডিএল এবং আ ApoB এটা বেশি থাকাটা যদি মানুষটা সুস্থ হয়, তাহলে এটা তার হৃদরোগের ঝুঁকি বাড়ায় না সে বিষয়ে আ আ যে গবেষণাটি হয়েছে সেই গবেষণাটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো শুরুতেই আমার আ পরিচয়টা একটুখানি দিয়ে নেওয়া। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি ২০২০ সালে আম আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছি এবং তারপর থেকে এই বিষয়গুলো নিয়ে লেখাপড়া করে যাচ্ছি। আম টাই এ এ ইসেতে টাইপ 2 ডায়াবেটিস রোগটা এই কিটোজেনিক আ নিউট্রিশন বা কিটোজেনিক ডায়েট ব্যবহার করে নিরাময় তো নয়, এটাকে বলা হয় উপশম করে ফেলা সম্ভব। এবং যদি বাংলাদেশের সাধারণ মানুষকে আমি এই কথাটি পৌঁছে দিতে পারি, তাহলে বাংলাদেশ থেকে টাইপ 2 ডায়াবেটিস নির্মূল হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এবং ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ, মানে টাইপ 2 ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ আমার একটি স্বপ্ন। আমি সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আমি আ কনসালটেশন ও দিয়ে থাকি। যদি কেউ কিটোজেনিক ডায়েট সম্পর্কে শিখতে চান এবং কিভাবে আপনাদের যে শারীরিক অবস্থা রয়েছে, সেই অবস্থায় কিটোজেনিক ডায়েট ব্যবহার করে সুস্বাস্থ্য ফিরে পেতে পারেন অথবা স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে পারেন, এই বিষয়ে জানতে চাইলে, শিখতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে এবং আমার চেম্বারে আম দেখা করে বা মুখোমুখি বসে আপনাদেরকে এই শিক্ষা দিতে পারি। আ আমার সঙ্গে আমার ছোট ভাই ডাক্তার সাজ্জাদ, আমরা একত্রে কাজ করি। যদি কেউ আমাদের এই শিক্ষা আ গ্রহণ করার পরে তাদের জীবনে এই পরিবর্তনগুলো করতে চান এবং সেক্ষেত্রে তাদের যদি ঔষধ পরিবর্তনের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমার ভাই আপনাদেরকে সহায়তা করতে পারবেন। তো এই হলো আমার পরিচয়। তো এবারে চলুন কোলেস্টেরলকে নিয়ে কেন আমাদের, যদি আপনি সুস্থ মানুষ হন তাহলে কোলেস্টেরল নিয়ে কেন দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা একটি গবেষণা থেকে সেটা দেখে আসি। তো ৭ই এপ্রিল প্রকাশিত হয়েছে গবেষণা, একটু আগে যেমন বললাম, এটা প্রকাশিত হয়েছে জার্নাল অব দি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির যে জার্নালটি রয়েছে সেখানে, JACC অ্যাডভান্সেস সেখানে। তো নাম বা শিরোনাম এই গবেষণাটির হচ্ছে "প্লাক বিগেটস প্লাক, ApoB ডাজ নট। লঙ্গিচুডিনাল ডেটা ফ্রম দি কিটো CTA ট্রায়াল।" তো অত্যন্ত উচ্চ আম মানের একটি গবেষণা।
কারণ যদিও এটা কি যেন অবজারভেশনাল স্টাডি বা পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা, কিন্তু এর মধ্যে বেশ কিছু জিনিস আ করা হয়েছে, মানে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। তো এই আ পরীক্ষাটির যে ধারণাটা, মূল ধারণাটা ছিল যে আম যদি কেউ সুস্থ হন, সুস্থ মানুষের দেহে যদি এলডিএল বেড়ে থাকে, তাহলে তার যে হৃদ-ধমনীতে প্লাক তৈরি হওয়া, সেটা আ কি হয় কিনা, আ এই গবেষণায় সেটাই বোঝার চেষ্টা করা হয়েছিল। তো এলডিএল এবং সঙ্গে ApoB, এই দুটো যাদের মধ্যে খুব বেড়ে থাকে, এইরকম ১০০ জন মানুষকে নিয়ে এই গবেষণাটি করা হয়। তো এই ১০০ জন মানুষ, উনারা কিটোজেনিক ডায়েট করে তাদের ওজন কমিয়ে আম ছিপছিপে গড়নের দেহে রূপান্তর হয়েছেন। অর্থাৎ তাদের অতিরিক্ত ওজন নেই, দেহে অতিরিক্ত চর্বি নেই, তাদের মেটাবলিক সিনড্রোম নেই। আম তাদের কিন্তু কিটোজেনিক ডায়েট করার পরে তারা খেয়াল করলেন যে তাদের এলডিএল কোলেস্টেরলটা সাংঘাতিকভাবে বেশি। সাধারণত আপনার যদি এলডিএল কোলেস্টেরল ১০০ বা তার কাছাকাছি থাকে, তাহলেই ডাক্তাররা খানিকটা উত্তেজিত হয়ে পড়েন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। আর আমি যাদের কথা বলছি, তাদের এলডিএল কোলেস্টেরল ছিল ধরুন ২০০ ১৯০ থেকে বেশি। ১৯০ থেকে বেশি, এবং এই ১০০ জনের মধ্যে সবথেকে বেশি যার কোলেস্টেরল ছিল সেটা হচ্ছে ৩০৮। তো বুঝতেই পারছেন যে স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রার তুলনায় অনেক বেশি কোলেস্টেরল। তাদের ApoB যে পরিমাপ, সেটাও ছিল রীতিমতো আকাশছোঁয়া। মানে এইরকম ApoB সংখ্যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। তো ওনারা যেহেতু সুস্থ, তার মানে যদি ওনাদের হৃদ-ধমনীতে প্লাক জমে, তাহলে অন্য কোনো অসুস্থতাকে সেটার জন্য আমরা দায়ী করতে পারব না। তো তার মানে এই মানুষগুলোকে নিয়ে গবেষণা করলে এই এলডিএল বেড়ে থাকাটাই হৃদরোগের বা এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস ঘটার কারণ কিনা, বা আ এটা কি এটার সঙ্গে সম্পর্কিত কিনা, এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাবে। তো সেই কথা মাথায় রেখে উনারা এই সুস্থ মানুষদেরকে নিয়ে করেছেন, এবং এরা কেটোজেনিক ডায়েট করছিলেন, প্রচুর স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছিলেন, প্রচুর পরিমাণে চর্বি প্রতিদিন খাচ্ছিলেন। উনারা শর্করা জাতীয় খাবার খাচ্ছিলেন না, এবং উনাদেরকে বেছেই নেয়া হয়েছিল এমনভাবে যেন তাদের অ্যাম এলডিএল কোলেস্টেরল থাকে ১৯০ বা তার থেকে বেশি, এবং তারা কমপক্ষে ২ বছর ধরে কেটোজেনিক ডায়েট করে এসছেন। না ভুল বললাম। কমপক্ষে ২ বছর ধরে তাদের এই অবস্থাটা চলেছে। অর্থাৎ কেটোজেনিক ডায়েট করে সুস্থ হয়ে যাওয়ার পরে তারা কেটোজেনিক ডায়েট যখন আম আ ধরে রেখেছেন, তখন কমপক্ষে ২ বছর ধরে তাদের এলডিএলটা বেড়ে আছে সাংঘাতিকভাবে। এইচডিএলটাও বেড়েছে বেশ খানিকটা। এইচডিএল তাদের ৬০ বা তার উপরে হতে হবে, এরকম। তো এবং তাদের ট্রাইগ্লিসারাইডটা ছিল ৮০ বা তার নিচে। তো তাহলে TG/HDL রেশিও যেটাকে বলা হয়, যেটা আমাদের মেটাবলিক হেলথ এর বা বিপাকীয় স্বাস্থ্যের একটা সুন্দর সূচক, সেটা ছিল ১.৫ থেকেও কম। অর্থাৎ তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা মেটাবলিক সিনড্রোম কিছুই ছিল না। সুস্থ মানুষ তারা। মানে নিশ্চিতভাবে প্রমাণিত। তারপরে এই উনাদেরকে যেটা করা হয় যে, উনাদেরকে তাদের রক্তে চিনির মাত্রা কত, এবং রক্তে কিটোন প্রতিদিন তৈরি হচ্ছে কিনা, সেই বিষয়টি পরীক্ষা করে তাদেরকে এই গবেষকদের কাছে জানাতে হয়। ১ বছর ধরে তারা এই কাজটি করেন। অর্থাৎ তারা নিশ্চিতভাবে কেটোজেনিক ডায়েট করছিলেন। তাদের নিশ্চিতভাবে এলডিএল কোলেস্টেরল সাংঘাতিকভাবে বেড়েছিল, এরকম বিশাল মাত্রায়, এবং নিশ্চিতভাবে আম তাদের রক্তে অতিরিক্ত চিনি ছিল না, বা আ আ ডায়াবেটিস জনিত যে সমস্যা যেগুলো, সেগুলো কোনো কিছু ছিল না। তো উনারা যখন গবেষণায় প্রবেশ করেন, তখন ১ম বার উনাদের আ স ই করা হয়। উনাদের ওই ক্যালসিয়াম করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোর যেটাকে বলা হয়, CAC স্কোর, সেটাও যেমন করা হয়, সঙ্গে উনাদেরকে একটা সিটি এনজিওগ্রাম করা হয়। উনাদের হৃৎপিণ্ডটাকে স্ক্যানারের মাধ্যমে, সিটি স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে দেখা হয় যে তার ভিতরে কোনো প্লাক রয়েছে কিনা। একেবারে খালি চোখে যেটা দেখা যায় না, সেরকম প্লাকও কিন্তু এইরকম সিটি এনজিওগ্রামের মাধ্যমে নির্ণয় করা বা চিহ্নিত করা সম্ভব। তো সেইভাবে করে ১ম বার করা হয়, এবং তারপরে তাদের ছেড়ে দেয়া হয়, এবং তারা তাদের জীবন ধারণ করতে থাকেন ওই যেই কিটোজেনিক ডায়েট ব্যবহার করে, এবং সেটা নিশ্চিত জানা যাচ্ছে কি করে? তারা যখন রক্ত পরীক্ষা করে গবেষকদেরকে তাদের রক্তে কতটা কিটোন রয়েছে সেটা প্রতিদিন জানিয়েছেন। তো সেই তথ্যের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে জানা যায় যে উনারা কিটোজেনিক ডায়েটেই ছিলেন, এবং মাঝে, মাঝে উনাদের এলডিএল কোলেস্টেরল কত রয়েছে সেটা পরিমাপ করা হতো, ApoB কত রয়েছে সেটা পরিমাপ করা হতো, এবং এই পুরো সময়টা ধরেই তাদের এলডিএল কোলেস্টেরল
এই বাড়তি রেঞ্জেই ছিল। এটা কখনো কমে আসেনি। তো এরপরে আম এই দুটো স্ক্যানের মধ্যে তুলনা করে দেখা হয় যে ১২ মাসের মধ্যে তাদের যে হৃদধমনী আম যেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস সাধারণত হয় এবং যে কারণে আমাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে, সেখানে নতুন করে প্লাক বা আবর্জনা জমেছে কিনা, অর্থাৎ প্লাক আগে যা ছিল তার থেকে বেশি হয়েছে গিয়েছে কিনা, রক্তনালীটা আরো সরু হয়ে গিয়েছে কিনা, এইটা পরীক্ষা করা হয়। তো তাহলে ১ম বারের যে স্ক্যান তার সঙ্গে ২য় বারের স্ক্যানকে তুলনা করলে পার্থক্যটা ধরা যায়। এবং তারপরে ওনারা আম গাণিতিক যে statistical যে কৌশলগুলি রয়েছে, পদ্ধতি রয়েছে সেগুলো ব্যবহার করে আম বোঝার চেষ্টা করেন যে এলডিএল এর সংখ্যার সঙ্গে এই যে প্লাক যেটা হয়েছে, প্লাক যেটুকু বেড়েছে, যদিও সেটা অতি সামান্য, এই বাড়াটা আসলে এলডিএল বাড়ার সঙ্গে কি সম্পৃক্ত ছিল? নাকি ApoB এর সঙ্গে সম্পৃক্ত ছিল? নাকি অন্য কিছুর সঙ্গে সম্পর্কিত ছিল? এবং তারা ফলাফল হিসেবে দেখেন যে হাই এপোলিপোপ্রোটিন বি বা ApoB, যেটার মিডিয়ান ছিল ১৭৮ মিলিগ্রাম পার ডেসিলিটার, এবং Q1 থেকে Q3, অর্থাৎ ১ম গ্রুপ যেটা আ এবং ৩য় গ্রুপ, এই দুটোর মধ্যে তফাৎ ছিল ১৪৯ থেকে শুরু করে ২১৪ মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত। এবং এলডিএল-সি যার মিডিয়ান ছিল ২৩৭ মিলিগ্রাম পার ডেসিলিটার, Q1 থেকে Q3 তে ডিফারেন্সটা ছিল ২০২ থেকে শুরু করে ৩০৮ মিলিগ্রাম পার ডেসিলিটার, উইথ লো টোটাল প্লাক স্কোর। আম একদম যে সবচেয়ে কম যে প্লাক স্কোর ছিল বেস লাইনে যখন তারা ১ম শুরু করেন, সেটা ছিল ০, যেখানে ১ম যে দল তাদের ছিল ০ থেকে শুরু করে যাদের সবথেকে বেশি প্লাক ছিল তাদের হচ্ছে ২.২৫ মাত্রায় প্লাক ছিল। তারপরে তারা সিদ্ধান্ত যেটা দেখেছেন সেটা হচ্ছে neither change in ApoB এর পরিবর্তন বা বেসলাইন ApoB, তাদের শুরুতে ApoB কত ছিল, nor total LDL-C exposure, অথবা তাদের LDL-C কত ছিল সেটাও were not associated with the change in non-calcified plaque volume. তো এই ApoB তাদের কত ছিল শুরুতে এবং কত পরিবর্তন হয়েছে, অথবা LDL-C তাদের রক্তে কতটা ছিল, এর উপরে ভিত্তি করে তাদের করোনারি আর্টারিতে যে প্লাক হয়েছে সেই প্লাকের সঙ্গে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। তো বরং প্লাক যেটা বোঝা গিয়েছে শেষ পর্যন্ত সেটা হচ্ছে all baseline plaque metrics were strongly associated with the change in NCPV, non-calcified plaque volume. অন্য কথায় ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে যে যাদের শুরুতে প্লাক কম ছিল তাদের প্লাক বৃদ্ধির মাত্রা তুলনামূলকভাবে কম ছিল। যাদের প্লাক শুরুতে বেশি ছিল তাদের দেহে প্লাক বেশি জমতে দেখা গিয়েছে। কিন্তু এই প্লাক কার বেশি জমবে, কার কম জমবে, এই বিষয়টা তাদের এলডিএল কোলেস্টেরল কত ছিল তার সঙ্গে সম্পর্কিত নয়। ApoB কত ছিল তার সঙ্গে সম্পর্কিত নয়। ApoB এর পরিবর্তন কতটা হয়েছে তার সঙ্গেও সম্পর্কিত নয়। এই গবেষণায় তারা দেখতে পেয়েছেন। তো কনক্লুশন এ তারা বলেছেন যে ইন লিন মেটাবলিক্যালি হেলথি পিপল অন কেটোজেনিক ডায়েট, অর্থাৎ যারা আম আমার মতন রোগা পাতলা মানুষ যারা কেটোজেনিক ডায়েট করছেন এবং যারা মেটাবলিক্যালি স্বাস্থ্যবান, যাদের কোনো অসুখ নেই এবং এরা কেটোজেনিক ডায়েট ব্যবহার করছেন, neither total exposure nor changes in baseline levels of ApoB, তাদের অ্যাম বেসলাইনে যে ApoB ছিল টোটাল ApoB এবং ApoB এর পরিবর্তন, এই দুটোর কোনোটাই নয় এবং LDL-C টাও নয় were associated with changes in plaque. তো LDL-C বা ApoB এর সঙ্গে প্লাকের যে পরিবর্তন সেটার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। আ উল্টো conversely, baseline plaque was associated with plaque progression. তো বেসলাইন প্লাক, তাদের শুরুতে প্লাক যতটা ছিল সেই প্লাকের পরিমাণটাই নির্ধারণ করেছে বা এই পরিমাণটা সম্পর্কিত ছিল যে তাদের প্লাক কতটা বাড়বে তার সঙ্গে। সাপোর্টিং দি নোশন দ্যাট, এই ধারণাকে তারা অনুমোদন করলেন তাহলে ইন দিস পপুলেশন, এইরকম যাদের স্বাস্থ্য এবং তারা যদি কিটোজেনিক ডায়েট করেন, এইরকম লোকেদের ক্ষেত্রে প্লাক বিগেটস প্লাক, অর্থাৎ যদি তাদের প্লাক অলরেডি তৈরি হয়ে গিয়ে থাকে সেটা থেকেই তারা আরও বেশি প্লাকে আক্রান্ত, মানে তাদের ক্ষেত্রে প্লাক বাড়তে পারে।
যার কম থাকবে তার প্লাক বৃদ্ধির মাত্রা কম, যার প্লাক বেশি তার প্লাক বৃদ্ধির মাত্রা ক্রমান্বয়ে আরো বাড়বে। আম বাট ApoB ডাজ নট। কিন্তু ApoB তাদের প্লাক বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি। তো আম গবেষণাটি আপনারা চাইলে নিজেরা দেখে নিতে পারেন। এটি বিশেষজ্ঞদের মধ্যে অত্যন্ত কি বলে যে চমৎকারভাবে করা একটি গবেষণা হিসেবে অলরেডি খানিকটা সুনাম কুড়িয়েছে এবং এই গবেষণার মাধ্যমে আমাদের যে একটা বিশ্বাস ছিল যে LDL কোলেস্টেরল আপনার বেশি হলেই আপনার হৃদযন্ত্রের যে হৃদধমনীতে প্লাক জমে যাবে। এই গবেষণা আ প্রমাণ করছে যে সেই কথাটা সকলের জন্য সত্য নয়। যারা আ যাদের ওজন বেশি নয়, যারা মেটাবলিক্যালি হেলথি, যাদের HDL ৬০ এর উপরে, যাদের LDL ১৯০ এর উপরে এবং যাদের ট্রাইগ্লিসারাইড ৮০ এর নিচে, এইরকম স্বাস্থ্যবান মানুষের ক্ষেত্রে LDL বেড়ে থাকলেও প্লাক তৈরি হয় না। সুতরাং প্লাক মানে LDL কোলেস্টেরল দেখলেই সঙ্গে যে আমরা হৃদরোগের কথা ভেবে এই যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে LDL কোলেস্টেরল বললেই সঙ্গে বুকে হাত দিয়ে, "ওরে বাবারে! গেছি রে, আমি হার্ট অ্যাটাক করে যাবে রে।" এই রকমের যে একটা উম ভাবনা আমাদের মনের মধ্যে আসতো, সেই ভাবনাটা এখন আর আসা ঠিক হবে না। যদি কিটোজেনিক ডায়েট ব্যবহার করে আপনারা আপনাদের ওজন কমিয়ে HDL বাড়িয়ে এরকম LDL বাড়িয়ে এরকম চমৎকার একটা জায়গায় আসতে পারেন, তাহলে স্বাস্থ্যগতভাবে অত্যন্ত আম ভালো অনুভব করবেন এবং সঙ্গে আপনাদের এই হার্ট বা আ হৃদধমনীতে প্লাক তৈরি হওয়ার আ সম্ভাবনা এই গবেষণা অনুযায়ী বলা হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি যে আ সেখানে ঝুঁকি নেই। LDL টা বেড়ে থাকলে সেটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ নয়। তো এই ছিল আজকের আলোচনা। এ বিষয়ে আরো উম বড় যারা এক্সপার্ট তারা ভিডিও তৈরি করেছেন। আমার থেকে আরো ভালো করে বুঝিয়ে তারা বলেছেন। তো যদি সেরকম কোনো ভিডিও আপনারা দেখতে চান তাহলে ডাক্তার কেন বেরির ভিডিওটা দেখতে পারেন। বা ডাক্তার এ ডেভিড আম আম ফেলম্যান ডেভ ফেলম্যান যে এই স্টাডিটি কন্ডাক্ট করার বা এই স্টাডিটি করার পেছনে একটা সক্রিয় ভূমিকা রেখেছে। তারই পরিকল্পনা থেকে এই গবেষণাটি আসলে করা হয়। তারপরে নিক নরউইটস, তারপরে ওইদিকে আছে এড্রিয়ান সোটোমোটা। এদের আলোচনা শুনে এ বিষয়ে আরো বিস্তারিত যদি জানতে চান, মানে বিশেষ করে আপনাদের মধ্যে যারা কার্ডিওলজিস্ট রয়েছেন, ডাক্তার রয়েছেন, তারা করতে পারেন। কারণ আম নিক নরউইটস একজন পিএইচডি ডক্টর, সঙ্গে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে পাশ করা নয়, হার্ভার্ড স্কুলে লেখাপড়া শেষ করছেন। এইরকম একজন উঠতি বা বাড়ন্ত ডাক্তার, শিগগিরই ডাক্তার তিনি হবেন। আর এড্রিয়ান সোটোমোটা এরকমই পিএইচডি করা অক্সফোর্ড থেকে। তারপরে ডেভ ফেলম্যান একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে তার আগ্রহের কারণে তিনি এগুলো নিয়ে বিস্তর গবেষণা করেছেন এবং যে চমৎকার গবেষণাটির কথা আমরা একটু আগে আলোচনা করলাম, এইটির আম যে পয়সা কি করে হবে, এটার পরিকল্পনা কি করে হবে, কিভাবে এটাকে করা যাবে এবং এই গবেষণাটিকে পরিচালনা করেছিলেন ম্যাথিউ বুডফ নামে একজন কার্ডিওলজিস্ট, যিনি একজন প্রফেসর এবং অত্যন্ত নামকরা একজন কার্ডিওলজিস্ট। বিশেষ করে ওই হৃদযন্ত্রের যে ইমেজিং, সিটি স্ক্যান করে সিটি এনজিওগ্রাম যে করা, সেটা করে সেখান থেকে উপাত্ত বুঝে, ঝুঁকি বুঝে বা কতটা প্লাক-টাক রয়েছে এই সমস্তগুলো ব্যাপারগুলো বুঝে তারপরে যে সিদ্ধান্ত দেওয়া, আ একজন বিশেষজ্ঞ হিসেবে তিনি এই ব্যাপারে কি বলে যে অত্যন্ত উনি আরকি এই উম বিষয়ে অ্যা খুব নামকরা একজন বিশেষজ্ঞ আরকি। তো ওনাদের আলোচনা শুনলে এই বিষয়গুলো আরো বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তো যাদের অত বেশি আগ্রহ নেই তাদের জন্য আমি বলব, যদি আপনারা কেটোজেনিক ডায়েট ব্যবহার করেন এবং আপনাদের ওজন কম হয় এবং আপনাদের HDL বাড়ে এবং সঙ্গে আপনারা খেয়াল করেন যে আপনাদের LDL ও বেড়ে যাচ্ছে, তাহলে দুশ্চিন্তা করবেন না। তাহলে আপনাদের ক্ষেত্রে আসলে হৃদধমনীতে প্লাক জমার সম্ভাবনা বাড়ছে না। LDL এর কারণে। অন্য কোনো কারণে যদি প্লাক জমার ঘটনা ঘটে তাহলে সেটা ঘটতে পারে। কিন্তু LDL এর কারণে সেটা ঘটছে না। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রাখছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।